বলা হচ্ছে বাংলাদেশে নাকি রিফাইন্ড আওয়ামী লীগ ফিরবে, কিন্তু এই তথ্য কতটা সত্যি? কারণ ইতিমধ্যেই ভারতে রয়েছেন শেখ হাসিনা এবং তিনি কতটা এতে সহমত পোষণ করবেন তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ যে সাক্ষাৎকার করেছেন সাবেক মেয়রের সঙ্গে, তা নিয়ে তুমুল আলোচনা চলছে। কোথাও গিয়ে মনে করা হচ্ছে তিনি হয়তো এবার আসন্ন নির্বাচনে এনসিপির হয়ে লড়বেন। আসলে কি পরিস্থিতি, সেদিকে নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে তাতে বিএনপি সরকার অনেক বিষয় কাঠগড়ায় উঠেছে। যেমন একদিকে যেমন বিদ্যুৎ পরিষেবা কার্যত ব্যাহত হয়েছে বলা যেতে পারে, অন্যদিকে ডিজেল নিয়ে কার্যত বহু জায়গার সংকট তৈরি হয়েছে। সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বিএনপি সরকারকে কাঠগড়ায় তুলছে সাধারণ মানুষ, সেদিকেও নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ কোন জায়গায় রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাবাহিনীর কি ভাষ্য। এই মুহূর্তে সেনাবাহিনী বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ঠিকই বলছেন। অন্যদিকে আরো একটি বিষয়ের দিকে নজর রাখতেই হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে 2024 সালের 5ই আগস্টে তার কি ভূমিকা ছিল সেটা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের আঙিনায়। আসলে কি পরিস্থিতি, সবটাই রাখবো আপনাদের সামনে আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। 2026 সালের এপ্রিল মাসে বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এপ্রিলের প্রচণ্ড দাবদাহে বাংলাদেশ জুড়ে বিদ্যুৎ পরিস্থিতি চরম অবনতি হয়েছে। রাজধানী ঢাকা ও এর বাইরের শহর ও গ্রামাঞ্চলে লোডশেডিং এর মাত্রা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা, কোথাও কোথাও 14 ঘন্টা পর্যন্ত পৌঁছেছে। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় লোডশেডিং কিছুটা সহনীয় হলেও ঢাকার বাইরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসন আমলে এই বিদ্যুৎ সংকট এক বিশাল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া তীব্র লোডশেডিং এ জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে একটি তথ্য সামনে এসেছে যে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ঘরের আলো ও এসি ব্যবহার 50% কমিয়ে দিয়েছেন। তারেক রহমান নিজেকে বিদ্যুৎ সাশ্রয়ী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বলেই বিশেষজ্ঞদের মত। প্রসঙ্গত, তারেক রহমানকে ঘিরে লোডশেডিং এর সরকার তকমাটি নতুন কোনো বিষয় নয়। অনেকেই বিএনপি 2001-2006 সালের আমলের লোডশেডিং এর সাথে বর্তমানের এই তীব্র সংকটকেই কিন্তু মেলাচ্ছেন। 2024 সালের সাম্প্রতিক এই তীব্র লোডশেডিং এর ফলে বিরোধী দলগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকরা আবারও সেই পুরনো স্মৃতিচারণ করে সরকারকে তীব্র সমালোচনা করছেন। তারেক রহমান থাকলেই লোডশেডিং বেড়ে যায়, এমন একটা ধারণা বিএনপি বিরোধী রাজনৈতিক গোষ্ঠী বা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে। যদিও বিএনপি সূত্রে বলা যাচ্ছে যে এটি একেবারেই প্রাক্তন সরকারের রেখে যাওয়া জঞ্জাল। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং কয়লা ও এলএনজি আমদানিতে জটিলতা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে দাবি তারেক সরকারের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের ওপর জনগণের উচ্চ প্রত্যাশা ছিল। তিনি যদি এই তীব্র বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন করতে না পারেন তবে জনগণ তাকে লোডশেডিং এর সরকার হিসেবেই আখ্যায়িত করবে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তারেক রহমানের আগের সেই উক্তি যে বাসাবাড়ি আর শপিং মলে একসাথে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়, তিনি এই উক্তি করেছিলেন, নতুন করে কিন্তু ভাইরাল হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের ওপর জনগণের উচ্চ প্রত্যাশা ছিল। তিনি যদি এই তীব্র বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন করতে না পারেন তবে জনগণ তাকে লোডশেডিং এর সরকার হিসেবেই আখ্যায়িত করবে। বর্তমান সরকার দাবি করছে বিশ্বে জ্বালানি সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেল ও গ্যাস আমদানি ব্যাহত হচ্ছে। পিডিবি এবং পিজিসিবি জানায় চাহিদা 18,000 মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হচ্ছে 12,000 মেগাওয়াটের নিচে। ফলে ঘাটতি মেটাতে লোডশেডিং অনিবার্য হয়ে পড়ছে। জ্বালানি সংকটে অনেক বিদ্যুৎ কেন্দ্র তাদের পূর্ণ সক্ষমতা চলতে পারছে না। পাশাপাশি তারেক রহমান জানান সরকার প্রতিদিন জ্বালানি খাতে শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে এবং জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান বর্তমান পরিস্থিতি কড়া সমালোচনা করে বলেছেন জ্বালানি সংকট নেই অথচ লোডশেডিং এখন 6 থেকে 10 ঘন্টা, এটি প্রশাসনের ব্যর্থতা। অর্থাৎ বিরোধী পক্ষ এটিকে সরকারের অদক্ষতা হিসেবেই দেখছে। প্রসঙ্গত, বিদ্যুৎ খাতে স্থবিরতা কাটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন জরুরি সহায়তা চেয়েছেন। এশিয়া জিরো এমিশন
কমিউনিটি প্লাস সম্মেলনে তিনি সতর্ক করেছেন যে বর্তমান জ্বালানি সংকট 70-এর দশকের তেলের সংকটের মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এমনকি সংকট মোকাবিলায় ভারত থেকে বিদ্যুৎ ও ডিজেল আমদানি বাড়ানোর চেষ্টা করছে সরকার। তারেক রহমান ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ সচল রাখার জন্য দিল্লির সাথে আলোচনা করেছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি প্রতি মানুষের আশা ও শঙ্কা দুটোই এখন কিন্তু অবস্থান করছে। লোডশেডিংয়ের দায়ভার নিয়ে বিএনপি যে আগেই সরকারের ওপর দোষ চাপাচ্ছে তা কতটা গ্রহণযোগ্য হবে তা সময় বলবে। তবে এটি স্পষ্ট যে যদি অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হয় তবে লোডশেডিংয়ের সরকার এই তকমা তারেক রহমানকে রাজনৈতিকভাবে বেশ চাপের মুখেই ফেলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। নিজেদের ক্ষমতাকে বিসর্জন দিচ্ছেন তারেক রহমান। আমেরিকার গোলাম হয়ে থাকার পথ পাকাপাকিভাবে তৈরি করছে বাংলাদেশ। আগেই আমেরিকার হাতের পুতুল হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সেই রাস্তায় এবার আরো সুগম করে তোলার পথে হাঁটছে তারেক রহমানের সরকার। মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যেই জ্বালানির ভাড়ারে টান পড়ে গিয়েছে একাধিক দেশে, বাদ নেই বাংলাদেশও। এবার রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে অনুমতি দিল তাদের প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ বাংলাদেশ কোন দেশ থেকে তেল ও জ্বালানি কিনবে সেটা ঠিক করে দেবে আমেরিকা। রাজনৈতিক কারবারিদের মতে আমেরিকার হাতে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছে বাংলাদেশ। আগামী দিনে ট্রাম্পের কথাতেই উঠবে বসবে বাংলাদেশ। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সম্প্রতি তেল কেনার ব্যাপারে বাংলাদেশকে সবুজ সংকেত দিয়েছে। আর এই নিয়েই বাংলাদেশের অন্দরে তৈরি হয়েছে চাপানুতর। প্রথমে রাশিয়া থেকে তেল কেনার খবর, এরপর খোদ বাংলাদেশ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে এই ধরনের কোনো খবর নেই। বোঝাতে চেষ্টা করেছি যে আমাদেরকে রাশিয়া থেকে যাতে 2 মাসের অন্তত অথবা 6 লক্ষ মেট্রিক টন আমাদের যেরকম ডিজেল আনার অনুমতি দেয়, স্যাংশন ওয়েভার দেয়। তো যাই হোক, সেটা ওনারা বলেছে আমাদেরকে চিঠি দিতে, আমরা সেই চিঠিটা দিয়েছি। এখন আমরা উত্তরের অপেক্ষায় আছি। সূত্রের খবর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একাধিক কর্মকর্তার মতে গত 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়টি 9 জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি ক্রয় 30 দিনের ছাড় দিয়েছিল। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল সরকার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি আনা হয়, যেখানে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সহ আরো নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। বাংলাদেশ আগামী 3 মাসের জন্য তেল ছাড়ের অনুরোধ করেছিল। কূটনৈতিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে সম্মতি চাওয়ার পর থেকে ওয়াশিংটনে বাংলাদেশি কূটনীতিকরা দেশটির ট্রেজারি বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করে আসছিলেন। যুক্তরাষ্ট্র তেল আমদানির জন্য বাংলাদেশকে রাশিয়ার কিছু তেল কোম্পানির নামও দিয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে তেল আমদানি করা যাবে। কিন্তু এসবের মধ্যেই ছড়িয়ে পড়ছে আরো একটি খবর। পদ্মাপাড়ে কিছু সংবাদ মাধ্যমের দাবি, রাশিয়া থেকে বাংলাদেশের জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের 60 দিনের ছাড়ের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 17 এপ্রিল সেদেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 11 এপ্রিল থেকে আগামী 9 জুন পর্যন্ত 60 দিনের ছাড় অথবা রাশিয়া থেকে 10 লাখ টন ডিজেল আমদানির কোনো খবর বাংলাদেশি সংবাদ মাধ্যমকে দেয়নি। এই ধরনের খবর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃকের অনুমোদিত তথ্যের ভিত্তিতে নয়। তাহলে প্রশ্ন উঠছে, কোন সূত্র থেকে এমন খবর ছড়ালো যাতে বলা হলো রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে বাংলাদেশকে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা? আওয়ামী লীগ নেই বাংলাদেশ সরকারে, তার ফল হারে হারে টের পাচ্ছেন দেশবাসী। দেশজুড়ে তীব্র আকার নিয়েছে বিদ্যুৎ সমস্যা। তীব্র গরমের মধ্যেই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। দেশজুড়ে চরম বিদ্যুতের আকালের মধ্যেই স্বপ্ন দেখাচ্ছে হাসিনার মেগা প্রকল্প। সূত্রের খবর, বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্র তার উৎপাদন শুরুর অনুমোদন পেয়েছে। ফলে বাংলাদেশে আগামী দিনে বিদ্যুতের যোগান বাড়বে বলে মনে করা হচ্ছে।
হাসিনার মেগা প্রকল্পগুলির মধ্যে একটি রূপপুর পারমাণবিক কেন্দ্রের অনুমোদন। চলতি বছর সেপ্টেম্বরের বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে এই পারমাণবিক কেন্দ্র। কিন্তু কেন এই বিদ্যুতের আকাল? শহরের চেয়ে গ্রামে লোডশেডিং এর পরিমাণ বেশি, কোথাও 7 ঘন্টা, কোথাও 10 ঘন্টারও বেশি আবার লোডশেডিং হচ্ছে। ঢাকার বাইরে কয়েকটি জেলায় গত 3-4 দিন ধরে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন এবং রাতের বড় একটা সময় বিদ্যুৎ থাকছে না। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারাও স্বীকার করেছেন লোডশেডিং হচ্ছে। তাদের দেওয়া তথ্য মতে লোডশেডিং এর পরিমাণ 30 থেকে 46% পর্যন্ত। কিন্তু কেন বাংলাদেশে বিদ্যুৎ সংকট? জ্বালানি বিশেষজ্ঞদের একাংশের দাবি, এপ্রিল থেকে জুন এই 3 মাস দেশে গরম বাড়ে, এর সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদাও বাড়ে। তবে এবার জ্বালানি সংকট সহ নানা কারণে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দেশে জ্বালানি সংকটের কারণে এবার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অফিসের সময় কমানো, শপিং মল দ্রুত বন্ধ করা সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এই উদ্যোগ কতখানি কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে তারা চেষ্টা করছে। সংস্থাটি জানিয়েছে, জ্বালানি সংকটের পাশাপাশি কয়লা ভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন কিছুটা কমেছে। পল্লী বিদ্যুৎ সমিতির মেহেরপুর জোনের জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ বলেন, মোট চাহিদা 30 থেকে 40% লোডশেডিং হচ্ছে। আমরাও বিদ্যুৎ কম পাচ্ছি, যার জেরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। গত 2-3 দিন যেখানে গ্রামে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলেছে বলে জানিয়েছেন তিনি। লালমনিরহাট, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা থেকেও একই পরিস্থিতির কথা জানা গিয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে লোডশেডিং 1800 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। পিডিবির তথ্য বলছে, এপ্রিলের শুরু থেকে দেশের দিনে এবং রাতে গড়ে 12 থেকে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে 14,080 মেগাওয়াট। এর বিপরীতে চাহিদা ছিল 14,800 মেগাওয়াট, আর সেই হিসেবে এই সময় লোডশেডিং এর পরিমাণ ছিল 688 মেগাওয়াট। বুধবার বিকেল 3টায় সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল 14,600 মেগাওয়াট। এর বিপরীতে এই সময় বিদ্যুৎ উৎপাদন হয়েছে 12,670 মেগাওয়াট। পিজিসিবি তথ্য অনুযায়ী এই সময় সারা দেশে লোডশেডিং এর পরিমাণ ছিল 1,843 মেগাওয়াট। এই চলতি মাসে বুধবার লোডশেডিং এর পরিমাণ ছিল সবচেয়ে বেশি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, গত কয়েকদিনে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম হচ্ছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু যন্ত্র রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, আর তাছাড়া জ্বালানির সংকটও রয়েছে, যে কারণে চাহিদা থাকলে সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। আর সব মিলিয়ে হাসিনার অনুপস্থিতিতে দেশে ক্রমশই বাড়ছে বিদ্যুৎ সংকট। পদ্মাপাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ। সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় সংসদ সদস্য তথা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কেনই বা তিনি সেখানে গেলেন? সৌজন্য সাক্ষাৎ বলা হলেও কি শুধুই এটা সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? কেনই বা একদল যুবক ওই সাবেক মেয়রের বাড়ির সামনে জড়ো হয়ে হাসনাতের বিরুদ্ধে স্লোগান দিলেন? কাদের নির্দেশে তারা এটা করলেন? মঞ্জুর আলম কি তবে এনসিপি প্রার্থী হয়ে আবারও কি লড়তে যাচ্ছেন? এমন নানা প্রশ্ন উঠে আসছে। অনেকে বলছেন, তবে কি হাসনাত মঞ্জুরের গোপন বৈঠক অন্য বার্তা বহন করছে? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় ছাত্র জনতা ও জুলাই আন্দোলনের কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। উত্তর কাট্টলি এলাকায় এইচএম ভিলায় ছবি দেখা যায়। সংসদ সদস্যদের আগমনের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ওই সাবেক মেয়রের বাড়ির সামনে জড়ো হন এবং এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহকে দ্রুত ওই এলাকা ত্যাগও করতে হয়। বাড়ির সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহর উপস্থিতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আর এই ছবি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ওই ভিডিওটিতে দেখা যায় জুলাই যোদ্ধারা তাকে প্রশ্ন করে, যিনি সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান, তিনি কেন আওয়ামী লীগ নেতার বাড়িতে এসেছেন
তারা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দেন এবং তার অবস্থানের রাজনৈতিক ব্যাখ্যাও দাবি করেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কোনো উত্তর না দিয়ে এলাকা ত্যাগ করেন। এদিকে অভিযোগ করা হচ্ছে যুবদল নাকি এই মব করেছিল তার উপর, অর্থাৎ বিএনপির যুবকরা এই কাজ করেছে বলে দাবি হাসনাতদের। এই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। মঙ্গলবার সংগঠনের যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমানের পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহর ওপর যুবদলের নেতৃত্বে এই মব সন্ত্রাস করা হয়েছে। তারা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কথা বলেন, এমনকি তারা বলছে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটা কখনোই সহিংসতার জায়গায় যেতে পারে না। কিন্তু প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহর কি 18 মাসে কোনো সৌজন্য সাক্ষাৎ করেছেন? অন্যদিকে মঞ্জুর আলমের সঙ্গে হাসনাতের বৈঠকের পর মঞ্জুর আলম বললেন, আমি বিএনপির সমর্থনে মেয়র ছিলাম, আমি কখনো আওয়ামী লীগ করিনি, আমার নামে কোনো মামলা ছিল না, তাহলে আমি দোষর হলাম কিভাবে? মঞ্জুর আলম বলেন, যারা বাইরে হট্টগোল করেছে মূলত তারা স্থানীয় বিএনপির সঙ্গে জড়িত। তিনি আরও জানিয়ে দেন, 2015 সালের পর তিনি রাজনীতি থেকে দূরে আছেন। তিনি এখন সমাজ সেবার সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু হঠাৎ করে এনসিপির সঙ্গে তার বৈঠক হলো কেন? হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে তার বাড়িতে ছুটে গেলেন, বৈঠক করলেন, সেটা কি নিছক সৌজন্য সাক্ষাৎই, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন, সেক্ষেত্রে এনসিপির হয়ে তিনি লড়তে পারেন, এমন কথাও বলা হচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিনে কি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। কোন দিকে গড়াচ্ছে বিএনপি জামাত পারস্পরিক সমীকরণ? সূত্রের খবর, অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি ও জামাত ইসলামের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুত্বের ভিত ক্রমশ আলগা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বর্তমানে তাদের সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন ও অবিশ্বাস রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়া এবং পরবর্তী সরকারের মূল দল হিসেবে থাকার প্রতিযোগিতায় দুই দল এখন কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে। যদিও বিভিন্ন ইস্যুতে কৌশলগত দূরত্ব বজায় রাখছে বিএনপি ও জামাত। একসময় এই জোটের সুসম্পর্ক ছিল, কিন্তু 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই জোট কার্যত ভেঙে যায়। বর্তমানে জামাত দেশের রাজনৈতিক ময়দান দখল এবং বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেদের সুসংগঠিত করছে। অনেক ক্ষেত্রে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে অস্থিরতাও দেখা যাচ্ছে। জামাত কট্টরপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনৈতিক অবস্থান ধরে রাখলেও বিএনপি নিজের ডানপন্থী রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বলে রাজনৈতিক কারবারিদের দাবি। আগামী দিনে সংসদে দুই দলের সম্পর্ক কি রূপ নেবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একাধিক মতামত রয়েছে। একাধিক চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে, যার মধ্যে উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলি হলো দলে বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করা। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 18 মাসে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ রয়েছে। তরুণ ভোটারদের বিএনপির পক্ষে টানার ক্ষেত্রে প্রচারণায় ঘাটতির অভিযোগও মিলেছে। এছাড়াও সমাজ মাধ্যমের প্রতিদ্বন্দ্বী জামাতে প্রচার থেকে পিছিয়ে থাকাও একটি চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কিন্তু কি বলছেন বিএনপি স্থানীয় নেতারা? দলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাদের আসনে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন, এর প্রভাব ভোটারদের মধ্যেও পড়তে পারে। সম্প্রতি সংবাদ মাধ্যমে এমনই দাবি করছেন নেত্রকোনা 3 নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রচারে যুক্ত থাকা স্থানীয় একজন নেতা। সংসদীয় যে 79টি আসনে দলীয় মনোনয়ন না পেয়ে এবং বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পরও প্রার্থী হয়েছেন। এসব আসনেই নেত্রকোনা 3 নম্বর আসনের মতো একই চিত্র বলে দলটির নেতাকর্মীদের অনেকেই বলছেন। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আসা তথ্য তাদের নিজস্ব গবেষণা অনুযায়ী 79টি আসনে বিদ্রোহী প্রার্থীর মধ্যে 46 জন শক্ত অবস্থানে রয়েছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিএনপি থেকে বহিষ্কার করার পরও তারা ভোটে রয়েছেন এবং বেশিরভাগ আসনেই তারাই দলীয় প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন। বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেছেন, বিদ্রোহী প্রার্থীদের নাম প্রত্যাহার করানো সম্ভব হচ্ছে না, ফলে এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। বিদ্রোহী প্রার্থী বিষয়টি বিএনপির সাংগঠনিক বা অভ্যন্তরীণ সমস্যা, যা সামলাতে পারেনি দলটি। তবে
তবে কি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন পদ্মাপাড়ের 22 গজের তারকা সাকিব আল হাসান? সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করেন এই ক্রিকেট তারকা। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন সাকিব আল হাসান। তবে কি হাসিনার সঙ্গে বৈঠকের পর ফের ক্রিকেটে কামব্যাক করবেন সাকিব? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পদ্মাপাড়ের রাজনীতির অন্দরমহলে। দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় 2 বছর ধরে দেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য 2024 সালে তার দলের পতনের পর আর দেশে ফিরতে পারেননি। তবে বিএনপি সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে সাকিবকে স্বাগত জানানো হবে। বর্তমানে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে থাকা সাকিব এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার দেশে ফেরার ইচ্ছা। সাংবাদিকদের প্রশ্নে সাকিব বলেন, আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি, নয়তো ফিরতে সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করছি দ্রুত যেন সমস্যাগুলোর সমাধান করতে পারি। এখন বিষয়গুলো যত দ্রুত সমাধান করা সম্ভব হবে আমি তত দ্রুতই ফিরতে পারবো। আমার প্রথম অগ্রাধিকার হলো দেশে ফেরা। বিসিবি বা অন্যদের সাক্ষাৎকার ও মন্তব্যে আমি দেখেছি যে তারা চায় আমি আসি এবং খেলি, কিন্তু যেহেতু একটি আইনি প্রক্রিয়া চলছে তাই এগুলো শুধুই মুখে বললে হবে না, বিষয়গুলো সমাধান করে আসতে হবে। যেহেতু আমি এখন দূরে আছি, আমার হয়ে যদি এই কাজগুলো যদি বিসিবি করত আমার জন্য অনেক সহজ হতো। আমি বলছি না একদমই করেনি, কিন্তু আরেকটু ভালোভাবে করা গেলে তাড়াতাড়ি সমাধান হওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু সেটা হয়নি, দেরি হচ্ছে, আমি তাই আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করছি এটা সমাধান করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারস্পরিক অস্থিরতা নিয়ে সাকিব বলেন, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছি না, এটা বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি। এখানে কে আছেন বা কে আসবেন সেটা বড় কথা নয়, বরং ওই পদ বা চেয়ারের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। পজিশন অনুযায়ী যাদের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন আমি তাদের সঙ্গেই কথা বলছি। এখন যারা আছেন তারাও বিসিবির অংশ, পরে যারা আসবেন তারাও বিসিবির অংশ। আগে রাজনীতি নাকি ক্রিকেট, এই নিয়ে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজনীতি তো আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে, যেটা সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখানে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে, সব সময় থাকবে। পরিস্থিতি সব সময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। আমি আশা করছি ভবিষ্যতে ভালো কিছুই হবে। সাকিবের বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধান নির্বাচক হাবিবুল বাসার। সাকিবের সঙ্গে ব্যক্তিগত আলাপের সূত্র ধরে তিনি জানান, তার প্রধান চিন্তার জায়গা হলো সাকিবের ম্যাচ প্রস্তুতি। হাবিবুল বাসার বলেন, আমার সঙ্গে 2-1 বার কথা হয়েছে। আমার মূল প্রশ্ন ছিল সে প্রস্তুত কিনা। যেহেতু ও সেখানে আছে, ওখানে ক্রিকেট নিয়মিত হয় না, ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগও নেই। ফিটনেস ট্রেনিং করা যায় কিন্তু ক্রিকেট খেলা অত রেগুলার হয় না। আমি আসলে ওর সঙ্গে এসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। এখন দেখার আইনি জটিলতা কাটিয়ে কবে ফের 22 গজে নামেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িক পত্রিকা টাইমসে প্রকাশিত 2026 সালের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। নেতৃত্বের সেরা হিসেবে অর্থাৎ লিডার্স ক্যাটাগরিতে এই আন্তর্জাতিক স্বীকৃতিকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের পতনের পর নতুন রাজনৈতিক ধারার এক বড় মাইল ফলক হিসেবেই দেখছেন ঢাকা ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি মাসের 15 তারিখ টাইম ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মতো বিশ্ব নেতাদের সাথে তারেক রহমানের নাম উঠে আসে। টাইম ম্যাগাজিন তার প্রোফাইলে তারেক রহমানের নাটকীয় রাজনৈতিক উত্থানকে ফুটিয়ে তুলেছে। ম্যাগাজিনটির সম্পাদক চার্লি ক্যাম্পবেল উল্লেখ করেছেন, মাত্র কয়েক মাস আগেও দক্ষিণ পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর
তিনি বিরোধী আন্দোলনের নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হন। প্রায় 17 বছর দেশ থেকে বিচ্ছিন্ন থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে তারেক রহমানকে নিয়ে বলা হয়েছে, কয়েক মাস আগেও তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, কিন্তু 2024 সালে টাইমসের সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূ রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল তারেক রহমানের এই দ্রুত রাজনৈতিক উত্থানকে ব্যতিক্রমী হিসেবেই উল্লেখ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তারেক রহমানের এই সম্মান তাকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণের সুযোগ করে দিয়েছে। ঢাকা থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সূত্র বলছে, তারেক রহমানের এই অর্জনকে বিএনপি এবং তার মিত্ররা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে অভিহিত করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই স্বীকৃতি তারেক রহমানের নেতৃত্বকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুদৃঢ় করেছে এবং তাকে গণতন্ত্রের পুনরুদ্ধারকারী হিসেবে উপস্থাপন করেছে এবং একটি গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়াকে সমর্থন করছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই প্রাপ্তি প্রসঙ্গে টাইমকে বলেন, জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের একসাথে কাজ করতে হবে। প্রতিবেদনে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলা হয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ফার্মার্স কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি মাত্র কয়েক মাসেই জনগণের আস্থা অর্জন করেছেন। প্রসঙ্গত 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন আসে, তারেক রহমান তা পুনর্গঠনে জোর দিয়েছেন। তিনি গত ডিসেম্বরে নতুন বছরে দেশ পুনর্গঠনের বার্তা দিয়ে সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচারের অঙ্গীকার করেছিলেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্বীকৃতি তারেক রহমানের অদম্য সাহসিকতা, দূরদর্শিতা এবং বাংলাদেশের ভোটাধিকার ও বাক স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইয়ের স্বীকৃতি। টাইম ম্যাগাজিন একই সাথে তারেক রহমানের সামনে থাকা চ্যালেঞ্জগুলোকেও উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে 175 মিলিয়ন মানুষের দেশকে ঐক্যবদ্ধ রাখা, যুব বেকারত্ব দূর করা এবং উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলা করে অর্থনীতি পুনরুজ্জীবিত করা। বিশ্লেষকদের মতে এই তালিকায় তারেক রহমানের নাম আসা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত 1.5 দশক ধরে দেশে যে রাজনৈতিক সংকট, ভোটাধিকার হরণ এবং মত প্রকাশের স্বাধীনতার অভাব ছিল, সেখান থেকে উত্তরণের একটি বিশ্বের বার্তা এই স্বীকৃতিকে পাওয়া যায়। এছাড়া বিরোধী দলীয় নেতার উপর থেকে মিথ্যে মামলা প্রত্যাহার এবং জনগণের ভোটাধিকার পুনরায় নিশ্চিত করার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মহল ইতিবাচকভাবে নিয়েছে বলে মনে করছে। তবে এই তালিকার স্বীকৃতি কেবল একটি সম্মাননা নয়, বরং একটি বড় দায়িত্বও বটে। টাইমসের প্রতিবেদনে তারেক রহমানের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর কথাও উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার। বিশ্লেষকরা মনে করছেন, গণতন্ত্র পুনরুদ্ধার কেবল নির্বাচনের মাধ্যমে নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণতা পাবে। আর বিশেষজ্ঞদের মত, তারেক রহমানের এই স্বীকৃতি দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। দীর্ঘ নির্বাসন শেষে তার দেশে ফেরা এবং দলকে সুসংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা ছিল এক বিশাল চ্যালেঞ্জ, যা তিনি সফলভাবে মোকাবিলা করেছেন। এই পশ্চিমী স্বীকৃতি তারেক রহমানের ব্যক্তিগত বিজয় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। এটি প্রমাণ করে যে বিশ্ব জনমত এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল সরকার ব্যবস্থার পক্ষে রয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশ্বাস করেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিশেষ করে শিরিন শারমিন চৌধুরীর জামিনের পর এই আলোচনা তুঙ্গে। কিন্তু প্রশ্ন, আওয়ামী লীগের নেতৃত্বেই কি রিফাইন্ড আওয়ামী লীগ আসছে, নাকি শেখ হাসিনাকে বাইরে রেখে ডিপ স্টেটের খেলায় অংশ হিসাবে নতুন কোনো আওয়ামী লীগকে নিয়ে আসা? পাশাপাশি এই আলোচনা উঠছে যে শিরিন শারমিনকে কি ভারতের চাপে জামিন দেওয়া হয়েছে, নাকি শিরিন শারমিনের নেতৃত্বেই আরও একটি কিংস পার্টি হিসাবে আওয়ামী লীগের জন্ম দেওয়া হবে।
তবে রিফাইন্ড আওয়ামী লীগ এলে তারা কতটা তৃণমূল স্তরে নেতাকর্মীদের আস্থা অর্জন করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে শিরিন শারমিন চৌধুরী আসবেন কিনা সেটা নিয়েও তুমুল আলোচনা চলছে। অন্যদিকে একসময় দেখা গিয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সার্জি সালামরা। তাদের সঙ্গে আলোচনার পর রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেন সেনাপ্রধান। ভারতও কি সেটা সমর্থন করবে? আসলে শেখ হাসিনার দল নিষিদ্ধ থাকার পরও প্রতিনিয়ত আলোচনায় উঠে আসছে। অনেকেই বিষয়টিকে শেখ হাসিনার স্ট্র্যাটেজি বলছেন। তবে তার দলের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি চলছে। আওয়ামী লীগের বহু কর্মী সমর্থকরা নানা রকম তত্ত্ব সাজানোর চেষ্টা করছেন। অনেকে বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে সাজা রয়েছে তা তিনি নিজে হয়তো ফিরবেন না, বা ভারতও তাকে এই মুহূর্তে ফেরানোর জন্য গ্রিন সিগন্যাল দেবে না। হাসিনা পুত্র সাদিব ওয়াজির জয়ও দেশের বাইরে, ফলে সাবের হোসেন চৌধুরী কিংবা শিরিন শারমিন চৌধুরীর মধ্যে দিয়েই দেশের অন্দরে লুকিয়ে থাকা আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সংগঠিত করে প্রাথমিকভাবে দলীয় কার্যক্রম শুরু করতে হবে। সেক্ষেত্রে না চাইলেও শিরিন শারমিনের ওপরই ভরসা করতে হবে আওয়ামী লীগ নেত্রীকে, কারণ তাদের দল এখন নিষিদ্ধ, আইনিভাবে নিষিদ্ধ। এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলীয় কার্যক্রম নিষিদ্ধের পর কিভাবে তারা কাজ করবে, কিংবা আসন্ন নির্বাচনগুলিতেই বা কি করে তারা অংশগ্রহণ করবে। এক্ষেত্রে হতে পারে অন্য দলের ব্যানারে এই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে নির্বাচনে, ঠিক যেমনটা হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আওয়ামী লীগের সমস্ত ভোটটাই গিয়েছে বিএনপির দিকে, যেটা নিয়ে অডিও বার্তাতেও বলেছেন শেখ হাসিনা। তাই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তারেক রহমানের দল। এমনকি বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের তৃণমূল স্তরে নেতাকর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাসও লক্ষ্য করা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিও শুরু করেন। তাদের ওপর থেকে হয়তো নিষিদ্ধকরণ তুলে নেবে এটাই তারা আশা করেছিলেন, কিন্তু আদতে দেখা গেল শেষমেশ কার্যক্রম স্থগিত রাখার পাকাপাকিভাবে বন্দোবস্ত করেছে বিএনপি সরকার। এতে ক্ষুব্ধ শেখ হাসিনাও। তাই ফের রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব উঠে আসছে বাংলাদেশের রাজনীতিতে। অনেকে বলছেন এখন শেখ হাসিনা তাদের পরিস্থিতি বুঝেই এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন বা গুটি সাজাচ্ছেন, তাতে মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলতি বছরেই দলীয় কাউন্সিল আয়োজনে প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও চলতি বছরেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। প্রসঙ্গত, দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় 10 বছর আগে। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক ব্যস্ততার কারণে নতুন করে কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাম্প্রতিক নির্বাচন শেষে বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি। কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা কি আছে তার? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না। আসন্ন কাউন্সিলের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথাও জানান তিনি। বলেন, আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে, কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2016 সালের 30শে মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে 2011 সালের 20শে মার্চ থেকে 5 বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। 2009 সালে দলের 5ম জাতীয় কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী থাকা অবস্থায় তার রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন এবং 1969
সালের গণঅভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশা জীবনে তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং পরে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন। 1986 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। 1988 সালে তিনি নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1990-এর দশকে গোড়ার দিকে দেশব্যাপী এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন এবং 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। নিজেদের দেশে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে এনসিপি? সূত্রের খবর, বাংলাদেশের জাতীয় স্তরে যেসব নেতারা কোনো ক্ষেত্রে বাদ পড়েছেন তাদের দিয়ে নিজেদের জায়গা ভরাতে চাইছে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঝরে যাওয়া পাতা কুড়িয়ে রাজনৈতিক দলের শূন্যস্থান পূর্ণ করতে চাইছে এনসিপি, কিন্তু এসবের মধ্যে ক্রমশই নিজেদের গৌরব ও মর্যাদা হারাতে বসেছে এনসিপি। গত মাসে এনসিপির হাত ছাড়েন একাধিক নেতৃত্ব, যার ফলে দলে তৈরি হয় ফাঁকা জায়গা। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি থেকে রাঙামাটি জেলা কমিটির আরও 7 জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। এনসিপির হাত ছেড়ে দেওয়া নেতারা হলেন এনসিপির রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ সাংগঠনিক সম্পাদক উষাপ্রু মার্মা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা এবং সদস্য সুলেখা চাকমা। লিখিত পদত্যাগ পত্রে তারা জানিয়েছেন, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি তার স্বতন্ত্র আদর্শ ছুঁড়ে ফেলে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে। সেই আদর্শের সঙ্গে জোটে টিকে থাকা সম্ভব নয় জানান ওই 7 জন নেতা। এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা তার পদত্যাগপত্রে লেখেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলে যোগ দিয়েছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে মনে রেখে জাতীয় নাগরিক পার্টি আদর্শ একসময় আমার কাছে একটা বহুমাত্রিক ও বহুত্ববাদী বিশ্বাসী দল মনে করেছিলাম, কিন্তু বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করে। এই অবস্থায় আমার পক্ষে সেই আদর্শকে মেনে চলা সম্ভব হচ্ছে না। সুতরাং আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিলাম এবং আজকে থেকে জাতীয় নাগরিক পার্টির পদ থেকে পদত্যাগ করলাম। তাহলে কি রাজনৈতিক ক্ষেত্রে ক্রমশ নিজেদের অবস্থা নড়বড়ে হয়ে যাচ্ছে এনসিপির? তাই চলছে আওয়ামী লীগ থেকে নেতা কেনা। এনসিপির বিভিন্ন সূত্র বলছে, বড় রাজনৈতিক দলগুলোতে দীর্ঘদিন ধরে কোণঠাসা বিভিন্ন পর্যায়ে অনেক নেতার মধ্যে ক্ষোভ অসন্তোষ রয়েছে। বিভিন্ন সময় তারা যথার্থ মূল্যায়ন না পাওয়ার অভিযোগও করেছেন, কিন্তু নেতাদের কেউ কেউ এনসিপিতে যোগ দিতে যোগাযোগও করেছেন। আবারও বিভিন্ন বড় দলের সৎ পরিচ্ছন্ন ভাবমূর্তির অনেকের সঙ্গে এনসিপির পক্ষ থেকেও যোগাযোগ করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলে নেওয়ার জন্য এই যোগাযোগ আরও দর কষাকষি চলছে। অন্য দল ভাঙিয়ে নেতা নেওয়ার ব্যাপারে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সার্জিস আলমের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলে অনেক যোগ্য নেতা রয়েছেন যাদের বিভিন্নভাবে বঞ্চিত করা হয়। স্বজন পোষণ পরিবারতন্ত্রের কারণে স্থানীয় পর্যায়ের অনেক যোগ্য নেতাকর্মী মূল্যায়ন পান না। আমরা এই সব বঞ্চিত নেতাদের এনসিপির পক্ষ থেকে কাজ করার সুযোগ করে দিতে চাই। এখন দেখার আগামী দিনে কতখানি গুরুত্ব পান এইসব নেতারা। শেখ হাসিনা এবং তার অনুগামীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব করতে চায় আমেরিকা। হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার এই নয়া কৌশলে বেঁকে বসেছে তার দল আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব। বাংলাদেশের গত 1-1.5 বছর ধরে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ আলোচনায় বারবার উঠে এসেছে, আর এই কথাটি প্রথম শোনা গিয়েছিল হাসনাত আব্দুল্লাহর মুখে। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর বলেছিলেন, সেনাপ্রধান তাদেরকে বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া যায় কিনা। রিফাইন্ড আওয়ামী লীগের অর্থ যে নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ তাদেরকে বসিয়ে দেওয়া। রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে অনেকের নাম উঠে এসেছে। সব থেকে যে নাম
আলোচনায় হচ্ছে সেটা হচ্ছে শিরিন শারমিনের নাম। তাকে গ্রেপ্তার করা হয়, আবার 5 দিনের মধ্যে তিনি জামিনও পেয়ে যান। এরকম দ্বিতীয় একটি দৃষ্টান্ত সাবের হোসেন চৌধুরী, যাকে 5ই আগস্ট 2024-এর 5টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যে একমাত্র আওয়ামী লীগ নেতা তিনি জামিন পেয়ে গিয়েছিলেন। তখন থেকে জল্পনা এই নেতা সাবের হোসেন চৌধুরীকে আওয়ামী লীগের শেখ হাসিনার বিকল্প মুখ হিসাবে বা অন্য কোনো নেতাকে বিকল্প মুখ হিসাবে সামনে আনা হবে। আর এই আলোচনা চলতে থাকলেও মাঝে সেটা থেমে যায়। আবার বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই জল্পনা আরও এক ধাপ এগিয়েছে। আর এই ডিফাইন্ড আওয়ামী লীগ কে সভাপতি হবেন এবং কে সভাপতিত্ব করবে সবই মোটামুটি ঠিক হয়েছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। শেখ হাসিনা নাকি শুরুতে তার পরিবারের পক্ষে কাউকে দলের নেতৃত্ব দিতে চাইলেও আওয়ামী লীগ মহলে ইতিবাচক সাড়া পাননি। এক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে নাকি সবুজ সংকেত দেননি। এই অবস্থায় ঢাকা দিল্লির সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় শেখ হাসিনা আওয়ামী লীগের পুনর্গঠন দলটির কার্যক্রম নিয়েও কোনো কথা ওঠেনি। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগের সাই নেই শেখ হাসিনা, তাই তিনি কাতার যাওয়া সহ সব প্রস্তাবই নাকচ করে দিচ্ছেন। পরিশোধিত আওয়ামী লীগ গড়তে 2টি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত সরকার। তাতে বলা হয়েছিল, হয় আপনি কাতার যান আর না হয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। হাসিনা 2 প্রস্তাবই উড়িয়ে দিয়েছেন ভিন্ন কৌশলে। বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই প্রস্তাব চালাচালি হয়েছিল। তবে হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। তিনি মনে করেন কাতারে যাওয়ার মনে হচ্ছে নেতৃত্ব ছেড়ে দেয়, এবং একাধিক কূটনৈতিক সূত্রই ইঙ্গিত দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ, প্রশাসনিক কোনো সমর্থনও নেই। বাংলাদেশের কোথাও দলের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে। নেতারা হয় ভারতে কিংবা অন্য দেশে আশ্রয়রত। কর্মীদের বেশিরভাগই এখন পলাতক। দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবিরও নেই। নানা আলোচনা, নানা জল্পনার মাঝে এখন যে প্রশ্নটা সামনে আসছে, হাসিনার বিকল্প তবে কে হবে, সেদিকেই নজর থাকবে আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। প্রথমে কুকথা, শেখ হাসিনাকে নিয়ে আক্রমণ, তারপরে রাজনৈতিক শিষ্টাচারের বলি সার্জিস আলমের মুখে। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সার্জিস আলমকে নিয়ে খবর। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক সার্জিস আলমের পরিচয়। বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস। বাংলাদেশের গণ অভ্যুত্থানে সার্জিস আলম সহ নাহিদ ইসলাম, আসিম মোহাম্মদ সাজিব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেকে জাতীয় স্তরে পরিচিতি পান। একসময় ঢাকার কিছু বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে তিনি পুলিশের হাতে আটক হন। এখানেও সার্জিস আলম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাজনীতিতে আলাদা দল থাকবে, মত থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, পক্ষ বিপক্ষ সবকিছুই থাকবে, কথার লড়াই হবে, যুক্তির লড়াই হবে, কিন্তু এর মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সম্মানের জায়গাটি অটুট রাখা জরুরি। রাজনীতির ময়দানে শিষ্টাচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা রাজনৈতিক হানাহানি চাই না, আমরা সবাই একসাথে মিলেমিশে ন্যায়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে চাই। এই নববর্ষে আমাদের এইটুকু আশা থাকবে যে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি সকল ধরনের কালো হাত থেকে মুক্তি পাক। সার্জিস আরো বলেন, দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে পরস্পরের মুখোমুখি হতে হবে এবং মুখোমুখি হওয়ার দরজাটা অবশ্যই আমাদেরই খোলা রাখতে হবে, দায়িত্ব নিতে হবে। কিন্তু কেন হঠাৎ চর্চা শুরু হয়েছে সার্জিস আলমকে নিয়ে? বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল সার্জিস আলমকে নিয়ে। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে অসম্মানের অভিযোগ উঠেছিল সার্জিসের বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একাধিকবার নিশানা করেছেন এই ছাত্র নেতা।
শেখ হাসিনাকে খুনি তকমা দিতেও ছাড়েননি তিনি। সার্জিসের আরও একটি পোস্ট নিয়ে জলঘোলা হয়েছিল, যেখানে তিনি শেখ হাসিনাকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকিও দেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়েও কাটাছেঁড়া করেছিলেন সার্জিস। কটাক্ষ করে তিনি জানিয়েছিলেন শেখ হাসিনা এবং তার সঙ্গীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সার্জিসের এই পোস্ট শুধুই অন্যকে উপদেশ দেওয়া, নিজের ক্ষেত্রে স্বেচ্ছাচার মনোভাবই বজায় রেখেছেন সার্জিস। সেনাপ্রধানকে নিয়েও একের পর এক মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে উদ্দেশ্য করেও একাধিক মন্তব্য, যেগুলো বিতর্ক তৈরি করেছে। সার্জিসের কটাক্ষ ছিল, লুটপাটের মদতদাতা মোহাম্মদ সাইফুল হলে উন্নয়ন করে লাভ হবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আরও লিখেছেন, জন রায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে বা এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হলে আখেরে বাংলাদেশের ক্ষতিই হবে। কিছু কিছু রাজনীতিবিদদের মতে সমাজ মাধ্যমে সার্জিসের এই পোস্ট প্রশংসনীয়। একে ছাদি ফাটা গরম, তার উপর বাংলাদেশের নতুন যন্ত্রণা বিদ্যুতের ঘাটতি। গ্রাম শহর ও শহরতলিতে ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং চলছে, ফলে লাটে উঠছে পড়াশোনা। চরম ভোগান্তি বাড়ছে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবায়। জেলা উপজেলাগুলির বিভিন্ন ব্যবসায় বড়সড় আর্থিক লোকসান দেখা দিয়েছে বিদ্যুতের সংকটের ফলে। তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে দেশব্যাপী লোডশেডিং চরম আকার ধারণ করেছে। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নরসিংদীর পলাশ উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। একটি পরীক্ষা কেন্দ্রে প্রায় 40 মিনিট বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, পরীক্ষার মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন ছিল। গোপালগঞ্জে লোডশেডিং এর কারণে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় সেবা গ্রহীতাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। জেনারেটর দীর্ঘদিন ধরে বিকল থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। রাজশাহীর তানোরে দিনেও রাতে 8 থেকে 10 বার লোডশেডিং হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একবার বিদ্যুৎ গেলে ঘন্টার পর ঘন্টা ফিরে না আসায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। কৃষকরা বলছেন, সেচ সংকটের কারণে বোরো আলু চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। নওগাঁ, রানীনগর ও খুলনায় কয়রায় একই পরিস্থিতি রয়েছে। কোথাও কোথাও দিনে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকা দোকানপাট ও ওয়ার্কশপ কার্যক্রম প্রায় বন্ধের পথে। আয় রোজগার অনেক কমে গিয়েছে। সিলেটে চাহিদার তুলনায় প্রায় 25% বিদ্যুৎ ঘাটতির কারণে ঘন ঘন লোডশেডিং চলছে। শহর ও গ্রামে সমানভাবে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালেও প্রভাব পড়ছে। চট্টগ্রামে জ্বালানি সংকটের কারণে একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং 250 মেগাওয়াটেরও বেশি ছাড়িয়েছে। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ছে। রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। কক্সবাজারের চকরিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। একই সঙ্গে ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিদ্যুৎ না থাকায় ব্যাটারি ও জেনারেটরও ঠিকভাবে চালানো যাচ্ছে না। কুমিল্লার দেবিদ্বারে লোডশেডিং এর প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি মোমবাতি বিতরণ করে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় তিনি অভিযোগ করেন, বাস্তবে বিদ্যুৎ সংকট তীব্র হলেও তা যথাযথভাবে স্বীকার করা হচ্ছে না এবং জনগণ প্রতিদিন ভোগান্তিতে পড়ছে। ফরিদপুর, সুনামগঞ্জ, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও দিনে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ রয়েছে। এতে শিক্ষা, কৃষি উৎপাদন, সেচ ব্যবস্থা এবং ক্ষুদ্র শিল্প খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। জ্বালানি তেলের ঘাটতি, গ্যাসের চাপ কমে যাওয়া এবং একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ 1235 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি কবে মিটবে সেদিকেই তাকিয়ে জনগণ। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে কূটনৈতিক চাপের খেলা খেলছে তারেক রহমানের সরকার। হাসিনার ফেরত চাওয়ার বিষয়টিতে জোর দিয়ে তারা আসলে আওয়ামী লীগকে চিরকালের জন্য নিষিদ্ধ রাখতে চাইছে। সে সঙ্গে এটাও চাইছে যে ভারত যেন আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা না বলে। আসলে শেখ হাসিনার করা চুক্তি দিয়েই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে চায় সে দেশের বর্তমান সরকার। অবাক করার মতো বিষয় হলো, যে দেশে তেল নেই, গ্যাস নেই, আলু পেঁয়াজ নেই, সবকিছু সস্তায় চায় ভারত থেকে, আবার ভারতের ওপর কূটনৈতিক চাপও বজায় রাখতে চায়।
তারা হয়তো হাসিনাকেও আলু পেঁয়াজ মনে করে, যা চাইলেই ভারত দিয়ে দেবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল হাসিনাকে ফেরানোর ব্যাপারে এখন যা বলেছেন তাকে অনেকেই বুঝতে পারছেন না যে ভারত ঠিক কি বলতে চাইছে। বিশেষ করে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্কের কথা বলার মানে কি? আমেরিকায় তো হাসিনার সরকার ফেলতে মুখ্য ভূমিকা পালন করেছিল। হাসনাত সার্জিসটা তো কালকের বাচ্চা ছেলে, ফলে অনেকের মনে হতে পারে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। তাহলে কি হাসিনাকে ফেরানোর মাধ্যমে সম্পর্ক ভালো করতে চাইছে ভারত? হাসিনাকে ফেরানোর সঙ্গে আমেরিকার সম্পর্ক কি? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অনুরোধটি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি নিয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত। বাংলাদেশের চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে আসা এই অনুরোধটি বর্তমানে পর্যালোচনা করছে ভারত। The request is being examined as part of ongoing judicial and internal legal processes. Further, both sides exchange views on regional and global issues of mutual interest. শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মুখপাত্র রণদীপ জয়সওয়াল। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের সব ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে রণদীপ জয়সওয়াল আরো জানান যে উভয় পক্ষই বর্তমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব আরো গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। জয়সওয়াল আশা প্রকাশ করেন যে উভয় পক্ষের বিস্তারিত মতামত এবং অবস্থান জানতে শীঘ্রই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এখানে বিষয় তো দুটি, হাসিনাকে ফেরত দেওয়া নয়তো বাংলাদেশকে জানিয়ে দেওয়া যে হাসিনার ফেরত দেওয়া নিয়ে কোনো কথা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ভারতের বাজার থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে আমেরিকা, যার ফল ভুগতে হচ্ছে আমেরিকার ব্যবসায়ী থেকে সাধারণ জনগণ। সবাই এই নিয়ে মুখ না খুললেও ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা থেমে নেই। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রাহাম ইমানুয়েল ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, 4 মার্কিন প্রেসিডেন্ট বছরের পর বছর ধরে ভারতকে আমেরিকার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু এখন ট্রাম্প প্রশাসন ভারতকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। আমরা ভারতের বদলে পাকিস্তানকে বেছে নিয়েছি, যেখানে বিশ্বের সবাই জানে পাকিস্তান মানেই কট্টর জঙ্গিবাদের আখড়া। রাহাম ইমানুয়েল, যিনি জাপানে মার্কিন রাষ্ট্রদূত এবং পরে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন, ট্রাম্পের সাম্প্রতিক পররাষ্ট্র নীতিকে বড় ভুল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ভারত মার্কিন সম্পর্ককে শক্তিশালী করার দীর্ঘ প্রচেষ্টাকে ট্রাম্প প্রশাসন উপেক্ষা করছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, 4 প্রেসিডেন্টের সময় যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছিল তা এখন ঝুঁকির মুখে। হরমুজ প্রণালীর সংকট, ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং চীনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান প্রশাসন সেটিকে অবহেলা করছে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের সাম্প্রতিক গতি প্রকৃতি নিয়ে ওয়াশিংটনের কিছু অংশে অসন্তোষ দেখা যাচ্ছে। ভারত সরকার এখন এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে ভারত মার্কিন সম্পর্ক এখনো শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে এবং উভয় দেশেই কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দিচ্ছে। রাহাম ইমানুয়েলের এই সমালোচনা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনার জন্ম দিয়েছে। ডেমোক্রেটিক দলের অনেকে এটিকে ট্রাম্পের অস্থির পররাষ্ট্র নীতির প্রমাণ হিসাবে তুলে ধরছেন। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার এখনো স্পষ্ট নয়। একদিকে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা চলছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে। ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটি আগামী সপ্তাহগুলিতে আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এখন শুধু সমালোচনা নয়, নিজের ক্ষমতা বাঁচাতেও মরিয়া ট্রাম্প, যে কারণে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এবং ভারতে আমেরিকার বিশেষ দলকে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।
পদ্মাপাড়ে এখন নতুন রাজনৈতিক গুঞ্জন। বাংলাদেশের সাবেক স্পিকার শিরিন শারমিন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। তবে কি তাকে ফের বড়সড় দায়িত্ব দেবে আওয়ামী লীগ? আর এই নিয়ে বাংলাদেশের অন্দরমহলে চলছে চর্চা, কাটাছেড়া, তর্ক বিতর্ক। কিন্তু কেন গ্রেফতার করা হয়েছিল সাবেক স্পিকারকে? কেনই বা এত তাড়াতাড়ি জামিন পেয়ে গেলেন তিনি? চলতি মাসে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান শিরিন শারমিন। জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার 5 দিন পর তিনি জামিন পান। কারাগারের সিনিয়র জেল সুপারিনটেন্ডেন্ট কাওয়ালিন নাহার এই তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার সন্ধ্যা 6:28 শিরিন শারমিন কারাগার থেকে মুক্তি পান। এর আগে জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছিল আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে শিরিন শারমিনের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 50,000 টাকা মুচলেখায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে শিরিন শারমিনের জামিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ, ইনবুল কাউসার ও নাজিয়া কবির। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান কসৌলি ওমর ফারুকি। এই সময় অ্যাডভোকেট এবিএম হামিদুল মিসবাহ দেশ রূপান্তরকে বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। নতুন মামলায় তাকে আটকে রাখার নির্দেশ না দিলে তার জেল মুক্তিতে কোনো বাধা নেই। এর আগে আদালতে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, শিরিন শারমিন একজন অবৈধ এমপি, এছাড়া তিনি একজন অবৈধ স্পিকারও। এই মামলার আসামি তিনি। শিরিন শারমিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা সহ 6টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে 3টি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি 3টি মামলায় তদন্ত চলছে, জানিয়েছে ডিবি। তার চেয়েও আরও বয়স্করা জেলবন্দী রয়েছেন। তিনি জামিন পেলে মামলা তদন্তে ব্যাহত হতে পারে। শুনানি শেষে বিচারক শিরিন শারমিনের জামিন মঞ্জুর করেন। গত মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানী ধানমন্ডির একটি বাড়ি থেকে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। ওই দিন দুপুরেই তাকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ড ও জামিন আবেদন মঞ্জুর করে ডক্টর শিরিন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 24-এর আন্দোলন চলাকালে 2024 সালের 18 জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনি ভেতরে মিছিল করেছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আশরাফুল ওরফে ফামিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে আশরাফুলের বাদিকের চোখ নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে শিরিন শারমিনের জামিন নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026 সালের তালিকায় তারেকের নাম জ্বলজ্বল করছে, কিন্তু তিনি আদতে কতটা বাংলাদেশের জনগণের কাছাকাছি যেতে পারলেন? তার প্রভাবশালী তত্ত্ব শুনেই প্রশ্নটাই করছে বাংলাদেশের বিভিন্ন মহল। কিন্তু কেন এমন প্রশ্ন? কারণ 17 বছর দেশের বাইরে ছিলেন তারেক। 17 বছর তিনি নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন। রাজনীতির ময়দানে সরাসরি এলেন এতগুলো বছর পরে। এতদিন তিনি ভার্চুয়ালি দলের কার্যক্রম চালিয়েছেন, ছিলেন মা তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছত্রছায়ায়। কিন্তু তার অবর্তমানে তারেকই বিএনপির চেয়ারপারসন, দেশের ক্ষমতা হাতে নিয়েছেন। ফলে দেশের মানুষ কিভাবে দিন কাটাচ্ছেন, কিভাবে দেশের উন্নতি হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছেন তারেক, এই নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে শুরুতেই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে রাখা উচিত। 2026 সালে যে পত্রিকার তালিকায় তারেক রহমান প্রভাবশালী ব্যক্তিত্ব হয়েছেন, সেই তালিকায় গতবার ছিলেন মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, তার আগের বছর অর্থাৎ 2024 সালে ছিলেন নাহিদ ইসলাম। আর তারও আগে বহুবার এই তালিকায় নাম দেখা গিয়েছে শেখ হাসিনার। ফলে ক্ষমতা যার হাতে তাকেই প্রভাবশালী তালিকায় রাখা হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে এই তালিকায় জায়গা করার জন্য আলাদা কিছু করার দরকার নেই, বরং দেশের পরিস্থিতি তার আমলে কতটা উন্নতি হলো, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে, আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের মান কোন জায়গায়, এগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বলেছিলেন যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি নিয়ে আসবেন। সেটা কি আদৌ তিনি করতে পেরেছেন? দেশের পরিস্থিতি কি নিয়ন্ত্রণে রয়েছে? পাশাপাশি বেশ কিছু প্রকল্প চালু করেছেন তারেক, যেমন কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিমদের জন্য ভাতা, ফ্যামিলি কার্ড ইত্যাদি, যেগুলির উপকারিতা নিয়ে বাংলাদেশের নানা মহলে আলোচনা চলছে।
বেশ কিছু ক্ষেত্রে তারেকের প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা চলছে। এর পাশাপাশি মব জাস্টিস, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল বাংলাদেশে, সেটা কতটা নিয়ন্ত্রণে আনতে পারল বিএনপি? সমীক্ষার দিকে দেখলে সেটা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে, কিন্তু হামের মতো কিছু রোগ মহামারীর আকার ধারণ করছে। ডিজেলের সংকট বাংলাদেশে, যে কারণে ভারতের সহযোগিতা চাইতে বাধ্য হয়েছে ঢাকা। মৈত্রী পাইপলাইনের মধ্যে দিয়ে ভারত ডিজেল দিচ্ছে বাংলাদেশকে, আগামী দিনে আরো সাহায্য করতে পারবে বলে আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে বিদেশ নীতি, যেটা একটি দেশের গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে আদান প্রদান, সেটিও বিদেশ নীতির একটি অংশ, যেটা মোহাম্মদ ইউনূসের সরকার কার্যত শূন্য করে গিয়েছিলেন। তবে ধীরে ধীরে তারেক সরকার সেটার উন্নতি করেছে। শুধু তাই নয়, পাকিস্তানকে সরিয়ে রেখে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করেছে তারেক রহমান। এক্ষেত্রে একটি আন্তর্জাতিক খেলার কথাও উল্লেখ করেছেন অনেকে বলার চেষ্টা করেন যে তারেক এত বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন, তার পিছনে ভারত ছিল, ফলে তারেক রহমান ভারতের কথা শুনতে বাধ্য। তবে তারেক রহমানের সরকার কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা তো নিশ্চয়ই ভারত চায় না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে নিরাপত্তা নিয়ে সুনিশ্চিত থাকতে পারে ভারত। আর এই দিকটার কথাও অনেকে তুলে ধরার চেষ্টা করছেন। ফলে ভূ রাজনীতি জটিল, আরও জটিলের পথে হাঁটছে পদ্মাপাড়ের রাজনীতি। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক স্তরে প্রভাবশালী তত্ত্বের বাইরে গিয়ে বাংলাদেশের জনগণের কতটা কাছাকাছি পৌঁছতে পারেন তারেক রহমান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।